হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অনেকদিন পরে আমি আসলাম। আমাদের আজকের লেকচার হলো ভেক্টর এবং ওর কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, যে অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং কিছু শর্ট রুলস এর ব্যাপার অবশ্যই থাকবে। তাহলে আমরা দেরি না করে চলে যাই আমাদের আজকের ক্লাসে। দেখো আজকে প্রথম দেখো অঙ্ক, দুইটি সমমানের বল কত ডিগ্রি কোণে ক্রিয়া করলে বল দ্বয়ের লব্ধি শূন্য হবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা থিওরি আকারে মনে রাখা যায়, বাট জিনিসটা না করলে আসলে বোঝা যাবে না জিনিসটা। তোমরা খাতা কলম নিয়ে রেডি করো। চলো দেখো, আমরা জানি দুইটা সমমানের বল কত ডিগ্রি বল দ্বয়ের লব্ধি শূন্য হয়। বল দ্বয়ের লব্ধি বলতে বোঝাচ্ছে a প্লাস বি ভেক্টর, তার হলো মডুলাস, এবং এটার সূত্র তোমরা জানো যে a স্কয়ার প্লাস 2ab cos থিটা প্লাস হলো b স্কয়ার, এর কি মান a স্কয়ার প্লাস 2ab প্লাস cos থিটা ইকুয়াল টু প্লাস b স্কয়ার। তাহলে প্রশ্ন মতে এইটা ইজ ইকুয়াল টু কত দেয়া আছে? 0। এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো রুট ওভার, যেহেতু তোমার দুইটি সমমানের বল বলছে, তাহলে a আর b কি সমান। a আর b যেহেতু সমান, তাহলে a স্কয়ার প্লাস 2a স্কয়ার cos থিটা প্লাস হলো a স্কয়ার ইকুয়াল টু কত? 0। তাহলে 2a স্কয়ার যদি কমন নিই আমরা, তাহলে 1 প্লাস cos থিটা ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে আসে দেখো cos থিটা ইজ ইকুয়াল টু হলো -1, কারণ এটা তো 0 হয়ে যায় বর্গ করে দিলে। তাহলে 1 প্লাস cos থিটা ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইকুয়াল টু কত? -1। আর -1 মানে তোমরা জানো cos কত ডিগ্রি মান? 180 ডিগ্রির মান। তাহলে অতএব থিটা ইজ ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি কোণে ক্রিয়া করলে বল দ্বয়ের লব্ধি শূন্য হবে? কত হবে? 180 ডিগ্রি। এটা তোমরা মুখস্থ রাখতে পারো, বাট অঙ্কটা করা থাকলে ভুল যাবে না। কি বোঝা গেছে? যখন দুটো সমমানের বলবে, সমমানের না বললে তো হবে না, তাহলে তখন আমরা বলতে পারি যে এটা কত কোণে ক্রিয়া করলে হবে? 180 ডিগ্রি। যেটা বিপরীত দিকে ক্রিয়া করলেও হয় তোমরা জানো, কিন্তু সেটা হলো দুটো বিপরীত ভেক্টরের ক্ষেত্রে। a আর b যদি দুটো একই দিকে ক্রিয়া করে তখন 0 ডিগ্রি হয়, যখন বিপরীত দিকে ক্রিয়া করে তখন 180 ডিগ্রি হয়। আর এটা দুটো সমমানের যদি লব্ধি শূন্য হতে হয়, তাহলে কত হবে? 180 ডিগ্রি। আশা করি এটা তোমার মনের মধ্যে ঢুকে গেছে, অ্যান্সার মনে রাখতে পারবা, না হলে অঙ্ক তো করতে পারতেছি। আচ্ছা, পরেরটায় আসি। একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান সমান, হ্যাঁ, এদের মধ্যবর্তী কোণ আলফা, মানে আলফা মানে আলফা, লব্ধি যে কোনো একটি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করলে আলফা ও থিটার মধ্যে সম্পর্ক কি হবে? আলফা ও থিটার মধ্যে সম্পর্ক, তাহলে এটা সূত্র তোমরা সবাই জানো যে tan থিটা ইজ ইকুয়াল টু q sin আলফা বাই p প্লাস q cos আলফা। tan থিটা ইকুয়াল টু q sin আলফা বাই p প্লাস q cos আলফা। কিন্তু এখানে তোমাকে বলছে দুইটা ভেক্টরের মান সমান আগেরটার মতো, তাহলে আমরা লিখতে পারি q sin আলফা বাই q প্লাস q cos আলফা। আমরা এখানে p টাকে কি ধরে নিলাম? q ধরে নিলাম, যেহেতু সমান, কারণ উপরে q এর সাথে কাটাকাটি করতে সুবিধা হবে। এবার দেখো আমরা একটু ত্রিকোণমিতি করি এখানে। যেহেতু আমাকে বের করতে বলছে আলফা ও থিটার মধ্যে কি সম্পর্ক, তাহলে এটা যদি sin টুয়াইস এ ধরি, হ্যাঁ, দেখো ম্যাথ করে ফেলি আমরা, তাহলে 2 sin আলফা বাই 2 ইনটু cos আলফা বাই 2, আর এখানে যদি q কমন নিই তাহলে 1 প্লাস cos আলফা, আর 1 প্লাস cos আলফা মানে তোমরা সূত্র জানো 2 cos স্কয়ার আলফা বাই 2। উপরে নিচে লব আর হরে আমরা কি করলাম? ত্রিকোণমিতি সূত্র বসাই দিলাম ইজিলি ভাবে। এটার সাথে এটা কেটে গেল, 2 কেটে গেল, cos এর সাথে যদি এখানে একটা cos কেটে থেকে যায়, তাহলে আমরা লিখতে পারি tan আলফা বাই 2। অতএব tan থিটা ইকুয়াল টু হলো tan আলফা বাই 2। অতএব থিটা ইজ ইকুয়াল টু কি আসতেছে? আলফা বাই 2। তাহলে এটাই হলো তোমার আলফা ও থিটার মধ্যে সম্পর্ক। কি কথা কি বোঝা গেছে? তাহলে যখন দুটো ভেক্টরের মান সমান হবে, তখন আমরা এভাবে বের করতে পারি যে থিটা কত হবে? আলফা বাই 2। দেখো এই কোশ্চেন গুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের আমি ক্লাসও করাইছি, কিন্তু এই কোশ্চেন গুলো ক্লাসের বাইরে, এবং এগুলো ভার্সিটির কোশ্চেন অবশ্যই, যেগুলো ভার্সিটিতে আসছে এবং সামনে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বুঝতে পারছো? ওকে, পরেরটা আসি। দেখো একটা দিকের অঙ্ক করি। দিকের অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। দিক ঠিক মতো না জানলে আসলে এক্স অক্ষ ওয়াই অক্ষ কোনটা এটা বুঝলে অঙ্কগুলো সহজ লাগবে। তাহলে প্রথমে বলছে উত্তর ও পূর্ব দিকের মধ্যে বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ুর বেগের উত্তর ও পূর্ব দিকের অংশ যথাক্রমে এত, হ্যাঁ, তাহলে লব্ধি বেগ কত হবে? ঠিক আছে, তোমাদের এখানে আমি একটা জিনিস বুঝাইনি। vx ইজ ইকুয়াল টু তোমরা মনে হয় জানো যে v cos থিটা, এটা রৈখিক গতির সাথে কিছুটা রিলেটেড, যে নিউটনের পদার্থবিদ্যা বা রৈখিক গতিতে আছে, কারণ x অক্ষ অনুভূমিক হলে কি হবে? cos, তোমরা সবাই জানো, আর vy হলে কি? sin।
এই দুটো সমীকরণ যদি আমি বর্গ করে যোগ করি sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1 হয়ে যায়, তাহলে এখান থেকে এই সূত্রটা লিখতে পারি, যেটা হলো এই সূত্রের মতো। দেখো এই যে লম্ব দিকে ক্রিয়া করলে r ইকুয়াল টু রুট ওভার কি p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে এখানে এটা হলো অনুভূমিক, এটা হলো কি উল্লম্ব, আর এটা কি লব্ধি বেগ। তাহলে দেখো তো এইটাই তোমাকে বের করতে বলছে, লব্ধি বেগটা বের করতে বলছে। তাহলে বাকি দুটো হ্যাঁ এখান থেকে কোণও বের করতে বলতে পারে। তাহলে vx vy কোনটা এটা একটু আমরা দেখে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে বা কোণের অঙ্ক করতে সুবিধা হবে। ধরো দিক তুমি যে কোনো দিক থেকে শুরু করতে পারো। এটা যদি আমি নর্থ ধরি তাহলে এটা হলো সাউথ, এটা অবশ্যই ওয়েস্ট, আর এটা হলো কি ইস্ট। তাহলে ওয়েস্ট আর ইস্ট এটা হলো এখানে আমি এক্স অক্ষ, আর এটা হলো কি ওয়াই অক্ষ। তাহলে উত্তর দিকের বলছে, উত্তর বলতে কোনটা? সাউথ হলো কি দক্ষিণ, আর নর্থ হলো কি উত্তর। তাহলে উত্তর দিকে মানে কি এইটা ভিওয়াই, আর পূর্ব দিকে যদি আমরা বলি তাহলে এইটা। তাহলে একটা এক্স অক্ষের আর একটা কি ওয়াই অক্ষের। তাহলে এখানে আমরা মান বসাই দিলে খুব ইজিলি হয়ে যাচ্ছে। 5 স্কয়ার প্লাস 3 12 স্কয়ার, তার মানে 169। তার মানে অ্যানসার কত হবে? ভি 13 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আমি এতখানি কেন বুঝালাম এটা একটু খেয়াল করতে হবে, আমি বলে দিচ্ছি। এখানে পরীক্ষায় বসতে শুধু লোভ দিবে, কিন্তু যদি বলতো কত কোণ ক্রিয়া করে তাহলে তখন থিটা ইজ ইকুয়াল টু সূত্র হতো tan ইনভার্স, তোমরা জানো vi বাই vx। যদি ছাতা বা বৃষ্টির অঙ্ক আমরা এই রুল দিয়ে করি, এই সূত্রটা কোথা থেকে আসলো? এটাও কিন্তু এটা থেকে। এই দুটো সমীকরণ যদি ভাগ করে ফেলি তাহলে দেখো আসে 2 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে v v কেটে যায়। তাহলে tan থিটা ইকুয়াল টু কি vi বাই vx। তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স কি vi বাই vx। তাহলে তখন কিন্তু তোমাকে দেখতে হবে vi কোনটা vx কোনটা। কারণ vi তাহলে আসতেছে এই যে নর্থেরটা, আর e আসতেছে যেটা সেটা হলো কি vx। এই ক্ষেত্রে যেহেতু যোগ আকারে আছে সেহেতু তুমি যে কোনো একটাকে vx যে কোনো একটাকে vi ধরতে পারতেছো, কোনো প্রবলেম নেই। কিন্তু যখন থিটা তখন তো উপরে ধরতে হবে। যে আমরা যখন সাঁতার অঙ্ক করার সময় তোমরা জানো যে লোকের বেগ বাই বৃষ্টির বেগ ধরি, হ্যাঁ সেটা বুঝতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে দিকটা কিন্তু একটু জরুরি, ঠিক আছে? আশা করি বুঝতে সমস্যা নেই। আচ্ছা পরেরটা আছে সমান মানের আবার দুইটা বলের মান f, তাহলে দুটোই f p আর q f, আর তাদের লব্ধির মান দেয়া আছে মানে r মানে f বাই 3। তাহলে মধ্যবর্তী কোণের মান কত? তাহলে আমরা মনে হয় লিখতে পারি f বাই 3 হোল স্কয়ার, যদি একবারে রুট না করে বর্গ করে দিই তাহলে f স্কয়ার প্লাস f স্কয়ার প্লাস 2f স্কয়ার কি cos আলফা। ক্যালকুলেশনটা করলে অঙ্কটা হয়ে যাবে, এটা পরীক্ষায় আসে। তাহলে এখানে 2f স্কয়ার আর এটা 2f স্কয়ার কমন নিলে আবার চলে আসতেছে 1 প্লাস cos আলফা। হ্যাঁ তাহলে f স্কয়ার বাই 9 ইকুয়াল টু 2f স্কয়ার, আর ইনটু এখানে আসতেছে 2 cos স্কয়ার আলফা বাই 2, 2 cos স্কয়ার আলফা বাই 2। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, f স্কয়ার আর f স্কয়ার কি হয়ে গেল? কেটে গেল। তাহলে 1 বাই 9 ইজ ইকুয়াল টু আসতেছে তোমার 4 cos স্কয়ার আলফা বাই 2। তাহলে এখানে আমরা করতে পারি cos স্কয়ার আলফা বাই 2 ইজ ইকুয়াল টু আসতেছে তোমার হলো 4 নং কত 36 আসতেছে। cos স্কয়ার আলফা বাই 2 থেকে আমরা তাহলে এখানে মান বের করতে পারি, এরকম আসে। এটা এবার গেলে মাইনাস হয়ে যায় -17 বাই 18। হ্যাঁ এটার মান আসে না, এটা আসে হলো cos আলফার মান, ঠিক আছে? cos আলফা আসে -17 বাই 18। এটা যে ভার্সিটিতে পড়ছে সেখানে অ্যানসারটা এভাবেই দেয়া আছে। cos ইনভার্স ক্যালকুলেশনটা তোমরা একটু করে নিবা -17 বাই 18, ঠিক আছে? কারণ এটা আসলে ক্যালকুলেটর ছাড়া করা কোনোভাবে পসিবল না, এজন্য অ্যানসারটা হলো এইভাবেই রেখে দিতে হবে। কারণ আমরা তো আসলে যেটা 30 ডিগ্রি 45 ডিগ্রি তারপর তোমার 90 ডিগ্রি 60 ডিগ্রি এগুলো আমরা জানি, কিন্তু এগুলোর মান এভাবেই পরীক্ষায় দিয়ে দেবে, সেটা নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই। তাহলে প্রথমে এই লাইনটা যদি আমরা লিখতে পারি তাহলে বাকি ক্যালকুলেশন তো কোনো ব্যাপার না, এই অঙ্ক খুবই সহজ আগের গুলোর থেকেও, ঠিক আছে? পরেরটা আসি, তোমরা এটা মনে হয় সবাই জানো, আমি ক্লাসেও করেছি যে দুটো ভেক্টর দিয়ে বলা হয়েছে a ভেক্টরের উপর b ভেক্টরের অভিক্ষেপ বা অংশক যেটাই বলুক না কেন বা উপাংশ এর সিনোনিম, তাহলে সেইটা cos θ বের করতে হবে। তাহলে তোমরা এটা করে ফেলতে পারো আমারও আগে। b cos θ ইজ ইকুয়াল টু হলো a ডট b বাই হলো কি a। তাহলে a ডট b কত আসতেছে গুণ করে ফেলি 3 প্লাস কত 2 দুগুণে 4 আর মাইনাস কত 2 আর নিচে তার মান। তাহলে এটার মান হলো √1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে 3 আর 4 7 থেকে 2 গেলে কত 5 আর নিচে হলো তোমার 9 রুট, তাহলে কত 3। তাহলে आंसर আসছে কত 5/3। b এর অভিক্ষেপ বলে b cos θ, a এর অভিক্ষেপ বলে a cos θ, এই আর কিছু না, ঠিক আছে? ওকে ক্লিয়ার? আচ্ছা এবার আসো আমরা একটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক করি। সেটা হলো দেখো, আচ্ছা দেখো একটি লন রোলার টানা। লন রোলারের ব্যাপারে তোমরা সবাই জানো যে লন রোলার ঠেলা বা টানা কোনটা সহজ। ওই যে ক্রিকেট খেলার সময় আমরা ব্রেকের সময় দেখি যে লন রোলার ঠেলা হয় বা টানা হয়, এটা তোমরা জানো যে আমরা যখন আসলে ঠেলি তখন
আমার ওজনটা কি বেশি লাগে, আর যখন টানি তখন কি ওজনটা কম লাগে। এবং দেখো আমি অঙ্কটা সহজ করে বলি, এখানে বলছে একটা কোণ দেয়া আছে, একটা বল দেয়া আছে, টোটাল বলা হয়েছে খেলার সময় আপাত ওজন টানা অপেক্ষা কত বেশি হবে। তার মানে এখানে একটা পার্থক্য চাইছে, কত বেশি হবে। তাহলে আগে আমাকে জানতে হবে ঠেলার সময় কত হচ্ছে আর টানার সময় কি হচ্ছে। তাহলে ঠেলার সময় তো বেশি লাগতেছে। এবং দেখো আনুভূমিকের সাথে বলা হয়েছে, তো তোমাদের কাজ শক্তি ক্ষমতা আমি করাইছি, অনুভূমিকের সাথে কোণ হলে সাইন থিটা হয়। এখানে আর আমার ছবি দিয়ে দেখার দরকার নেই। হ্যাঁ, অনুভূমিকের সাথে কোণ করলে কি হয়, একটা হেলানোতলে তখন কি হয়, সাইন থিটা হয়। তাহলে তুমি যখন ঠেলার ক্ষেত্রে করবা তাহলে তখন আসবে দুইটা বলের যোগফল, তাহলে ডাব্লু প্লাস কি এফ সাইন থিটা। কারণ ঠেলার সময় তোমার ওজনটা কি লাগতেছে, বেশি লাগতেছে, তাই না, বল বেশি দেয়া লাগতেছে। আর যখন তুমি টানতেছো, টানার সময় কম লাগতেছে, তাহলে নরমালি ডাব্লু মাইনাস এফ সাইন থিটা। এত কঠিন করে বোঝার কিছু নেই। অনুভূমিকের সাথে কোণ করলে সাইন থিটা হয়, আর উল্লম্বের সাথে কোণ করলে ওই সময় কি হয়, কস, কোন হেলানো তলের ক্ষেত্রে। তাহলে আমাকে যদি এবার এদের পার্থক্য বের করতে হয়, মানে ডেল, হ্যাঁ ডেল যদি বের করতে হয়, তাহলে আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করতে পারি। নরমালি খেয়াল করে দেখো তোমরা, যে একটা হলো ঠেলা, এখানে বলে দিয়েছে কি বাংলাটা খেয়াল করতে হবে, ঠেলার সময় আপাত ওজন টানা অপেক্ষা কত বেশি হবে। তাহলে আগে ঠেলা তারপরে টানা, তাহলে ডাব্লু প্লাস এফ সাইন থিটা মাইনাস এইটা, তাহলে ডাব্লু মাইনাস এফ সাইন থিটা। তাহলে কি আসতেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। তাহলে মাইনাস ডাব্লু প্লাস হলো কি এফ সাইন থিটা, তাহলে এখান থেকে ডাব্লু ডাব্লু কেটে গেল, তাহলে কি থাকলো 2f সাইন থিটা। এবং ক্যালকুলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 2 ইনটু f কত দেয়া আছে, যে টোটাল বল 29.4, এটাকে 30 বা কাছাকাছি ধরার দরকার নেই, অন্য ক্ষেত্রে তো আমরা ধরি, কেন দরকার নেই সেটা একটু বলতেছি। আর থিটা মানে দেয়া আছে কত, সাইন 30, আর সাইন 30 মানে তোমরা জানো মান হলো কত, হাফ। তাহলে হাফ মানে এই 2 এর সাথে এই 2 কি হলো, কেটে গেল, তার মানে অ্যানসার থেকে গেল এইটাই। তাহলে অ্যানসার কত, 29.4 নিউটন। দেখো বোঝা গেছে কিনা। ঠিক আছে, তোমাকে কিন্তু এই অঙ্কটা দিয়ে আমি 3 রকমের অঙ্ক পরীক্ষা দিতে পারি। আমি বলতে পারি যে এরকম, যে তোমার শুধু ঠেলার সময় কত, তাহলে ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা দিয়ে আমরা অ্যান্সার বের করতে পারবো। যদি তোমার বল, ওজন বা ভর দেয়া থাকে আর কোণ দেয়া থাকে, আমরা শুধু টানার ক্ষেত্রে কত সেটা এই সূত্র দিয়ে বের করতে পারবো। এটা তুমি এখন বুঝতে পারতেছো, অনুভূমিকের সাথে কোণের জন্য। আর দুটোর মধ্যে পার্থক্য কত, এখানে বলে দিয়েছে ঠেলার সময় আপাত ওজন টানা অপেক্ষা কত বেশি হবে। তাহলে আগে হলো ঠেলা, তারপরে হলো টানা, ওই দুটো বিয়োগ করলে আমরা এখান থেকে মানটা পেয়ে যাবো। এই কথা কি বোঝা গেছে, ক্লিয়ার? হ্যাঁ, দেখো বোঝা গেছে কিনা। হ্যাঁ, অনুভূমিকের সাথে এর জন্য সাইন, এখানে কস হওয়ার কোনো ব্যাপার নেই। আর কোণ দেয়া আছে, টোটাল বল দেয়া আছে, আর এখানে ক্যালকুলেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু সাইন 30 হলো হাফ, হাফের সাথে এই 2 কেটে গেল, তাহলে শুধুমাত্র 29.4 নিউটনই কারেক্ট অ্যান্সার থাকলো। এই কথা কি বোঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা, আমরা কিন্তু পরীক্ষায় আসবে বা আসতে পারে। ভেক্টরের অনেকগুলো সংজ্ঞা আছে, তোমরা জানো, বই থেকে পড়েছো বা পড়বা। একক ভেক্টরে বি এর মান কত? একক ভেক্টর মানে সবসময় আমরা জানি যে ভেক্টরটা দেয়া থাকবে তার মান হলো 1, তার মান হলো 1, আর মান বের করা মানে রুট ওভার তার সহগের স্কয়ার। তাহলে হাফের স্কয়ার প্লাস হলো কি, হাফের স্কয়ার প্লাস হলো বি স্কয়ার 1। তাহলে প্রশ্ন মতে এটা আমরা লিখতে পারি, এবার ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে 1/4 প্লাস বি স্কয়ার, রুট ওই পাশে বর্গ 1, তাহলে কত আসে 1 তোমার বি স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে 1 মাইনাস 1/4 মানে কত, উপরে 2/4 মানে কত, হাফ, আর এটা মানে কত, হাফ। তাহলে অতএব b ইজ ইকুয়াল টু কত আসে, 1/√2। তাহলে b ইজ ইকুয়াল টু কত আসে, 1/√2। এখানে অ্যানসারে প্লাস মাইনাস থাকতে পারে, কারণ কি যে b স্কয়ার আছে, তো প্লাস মাইনাস রুট ওভার থাকলে অনেক সময় দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না। হাফ হলে অবশ্যই দিতে হবে, তো ওটা তো অপশনে থাকবে, ওটা নিয়ে তোমার চিন্তা করার কিছু নাই। ঠিক আছে, আচ্ছা পরেরটা আসো। আগের অঙ্কটা কিন্তু রিটেনের জন্য ইম্পর্টেন্ট, রয়েছে টানা আর ঠেলা, ঢাকা ভার্সিটির জন্য। আর ভেক্টর এত হলে এর সমান্তরাল একক ভেক্টর কি হবে? হ্যাঁ, সমান্তরাল একক ভেক্টর। একক ভেক্টর মানেই কিন্তু দুটো ভেক্টর হলে তোমাদের বলছিলাম লব্ধি বলা থাকে, তখন যোগ হয়, এটা একটাই ভেক্টর। তাহলে একক ভেক্টর মানে সেইটা বাই তার মান। হ্যাঁ, তাহলে যে এটা ভেক্টর আমরা এটা সময় লিখতে পারি সেইটা বাই হলো তার মান। তাহলে উপরে হলো 4i - 6j প্লাস হলো 12 কে, নিচে তার মান, তাহলে রুট ওভার 4 স্কয়ার 6 স্কয়ার 12 স্কয়ার। তাহলে 4i - 6j প্লাস 12 কে, নিচে আসে কত দেখো 16 আর 36 52 আর 144, তাহলে 196, তাহলে নিচে কত 14। তাহলে এটাকে আমরা অ্যানসার কিন্তু এইভাবে থাকে না, অ্যানসার তো কাটাকাটি করে থাকে, এইটা বাই এইটা। তাহলে 2/7 কি i, তারপর 6/14, 6/14 মানে 2 দিয়ে কাটলে আসে 3/7 কত j, 12/14 তার মানে 2 দিয়ে কাটলে 6/7, তাহলে 6/7 কত k। তাহলে অ্যানসারটা কিন্তু এইভাবে থাকবে, এটা একটু খেয়াল করো। যেহেতু কাটাকাটি যাচ্ছে তাহলে এটা, তাহলে একক ভেক্টর বললেই যদি একটা ভেক্টর থাকে সেখানে
যাই বলা থাকুক চিন্তা করার কোনো কারণ নেই, যে ভেক্টর সেইটা বাই তার মান। ক্লিয়ার? ঠিক আছে, দুটো ভেক্টর থাকলে সেখানে লব্ধি বলা থাকে, তখন যোগ করতে হয়। আচ্ছা, পরেরটা আসো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা জিএসটি তে আসছিল গত বছর, আগের বছর, এবং অনেক জায়গায় আসে। এক্স ওয়াই সমতলে, হ্যাঁ, স্থানাঙ্ক ব্যবস্থায় তো তোমরা জানো এটা হলো এক্স, এটা হলো ওয়াই, এটা কি জেড। তাহলে এক্স ওয়াই যেহেতু বলছে, এটা জানো এটা আই, এটা হলো কি জে, আর জেড হচ্ছে কি কে। তাহলে এক্স ওয়াই যেহেতু বলছে, জেড তো নাই, জেড তো জিরো, তাহলে আই আর জেড টা নিতে হবে, তাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে মান। তাহলে এই দুটো নিলেই হয়ে গেল। তাহলে খুবই সহজ, √6² প্লাস 8² 36 আর 64 100, তার মানে অ্যান্সার কত হচ্ছে 10। আমি অঙ্কটা 3 ভাবে দিতে পারি পরীক্ষায়, তুমিও জানো যে যদি YZ সমতলে বলতাম তাহলে এই দুটো আসতো, যদি আমি XZ সমতলে বলতাম এটার সাথে এটা আসতো। যে সমতলে বলবে সেই দুটো মান বের করলে হয়ে গেল, কারণ বাকিটা কাজ করতেছে না সেই অঙ্ক, সেটা কি 0। ঠিক আছে, দেখা গেল খুবই সহজ ভাবে বুঝলে, অঙ্কগুলো খুবই ইজি। কোন কণা এত বিন্দু থেকে এত বিন্দুতে স্থানান্তরিত হলে কণার সরণ কত হবে। কণার সরণ বলতে আসলে এখানে কিন্তু দূরত্ব না, তার মানে এখানে AB ভেক্টর বের করতে বলছে। আমি ধরতে পারি এটা কি 5i, এটা 9j, এটা কি 2k, এটা 2i, এটা 0j, এটা কি 5k। তাহলে AB ভেক্টর বের করার রুল তোমরা মনে হয় পড়ছো, অবস্থান ভেক্টরের সংজ্ঞা, যে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, তার মানে B ভেক্টর মাইনাস A ভেক্টর। তাহলে এগুলো যদি আমরা ij কে ধরি, তাহলে দ্বিতীয়টার থেকে প্রথমটা বাদ দিতে হবে। 2 এর থেকে 5 বাদ দাও, তাহলে কত আসতেছে -3i, ij কে লিখে নিচ্ছি। 0 থেকে 9 বাদ দাও, তাহলে যে মাইনাস কত 9 কি j, আর 5 এর থেকে 2 বাদ দাও, তাহলে এটা হলো প্লাস, তাহলে প্লাস কত 3k। তাহলে এটা হলো AB ভেক্টর কণার সরণ। ঠিক আছে, আর যদি আবার বলে যে কণার সরণের মান কত, তাহলে এটা কিন্তু আবার √বার করতে হবে। তো ভালো করে অঙ্কে খেয়াল করবা যে সরণ চাইছে না ভেক্টর চাইছে নাকি তাদের মান চাইছে। বুঝা গেছে? তাহলে অবস্থান ভেক্টর বা দুটো ভেক্টরের দূরত্ব বা সরণ বললেই রুল হলো সবসময় দ্বিতীয়টা মাইনাস প্রথমটা। আমি যদি বলি PQ ভেক্টর তাহলে Q মাইনাস P, আমি যদি বলি QP ভেক্টর তাহলে P মাইনাস Q। ঠিক আছে, আচ্ছা, ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ নৌকা নদীর অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটার কনসেপ্ট কিছুটা আমি তোমাকে দিক করার সময় করাই নিছি। দেখো 500 মিটার প্রশস্ত, তাহলে দূরত্ব দেয়া আছে, একটি নদীতে স্রোত না থাকলে সোজাসুজি বলে দিছে, তাহলে এখানে 90 ডিগ্রি ইউজ হয়, সো আমার থিটা ইউজ না করলেও চলবে। 20 মিনিট সময় লাগে, স্রোত থাকলে পার হতে 25 মিনিট লাগবে। স্রোত থাকলে তো বেশি লাগবে, কারণ কি মাঝিকে নৌকা ঘোরায় নিয়ে যেতে হয়, স্ট্রেট নৌকায় যাওয়া যায় না। তোমরা নৌকায় চড়ছো বা দেখছো, হ্যাঁ, যে যদি স্রোত না থাকে তাহলে আমি স্ট্রেট যেতে পারি, কিন্তু যদি স্রোত থাকে তাহলে স্ট্রেট যাওয়া যায় না। এখন এই জন্য তাহলে আমাকে কি করতে হবে, দেখো স্রোতের বেগ কত। হ্যাঁ, স্রোতের বেগ বের করার সহজ সূত্র একটু আগে আমি তোমাকে দিকের ক্ষেত্রে দেখালাম, v √vx² প্লাস হলো vy², ওই যে v cos θ আর v sin θ থেকে। তুমি মাথায় রাখবা এটা হলো তোমার কি বেগ, এটা হলো টোটাল লব্ধি বেগ, একটু আগে তোমাকে বোঝাইছি। x হলো মানে স্রোত কি সমান্তরাল ভাবে যায়, ওটা x অক্ষে, তাহলে vx টা অবশ্যই হলো কার বেগ, স্রোতের, আর vy তোমাকে উল্লম্ব অক্ষ দিয়ে ঘুরে যেতে হবে, কারণ স্রোত তো সবসময় কম বেশি থাকে, তাহলে ওটা কার বেগ, নৌকার বেগ। এটা ভালো করে মনে রাখলে বা লিখে রাখলে তোমার ভুলের কিছু নেই, তোমাকে যে কোনো বেগ বের করতে বলে বের করতে পারবা। বাকি দুটো দেয়া থাকবে, লব্ধি স্রোত দেয়া আছে, নৌকার বেগ বের করা যাবে। এখানে স্রোত বের করতে বলছে, লব্ধি আর নৌকা দেয়া আছে, কিন্তু বেগটা কিন্তু দেয়া নেই, দেয়া আছে দেখো প্রশস্ত মানে দূরত্ব, আর দেয়া আছে কি টাইম। তাহলে টাইম আর ওটার থেকে আমরা বের করে নিতে পারি শর্টকাটে। দেখো যে দূরত্ব আর টাইমের থেকে সূত্র কি, s = কি vt, তার মানে v = কি s/t। দুটোর ক্ষেত্রে দূরত্ব 500 মিটার, হ্যাঁ, কারণ একই জিনিসই পার হচ্ছে, একটাই 20 মিনিট লাগছে, একটাই 25 মিনিট, খুব সহজ। তাহলে s কত 500, বাই হলো প্রথমটা কত 20, তাহলে কত হয় 0 0 কেটে যায়, 2 50 কত 25, তাহলে কত পাচ্ছি 25। আর আবার যদি আমি v = s/t আরেকটার জন্য করি, তাহলে 500 বাই কত 25, তাহলে এখানে 25 হিসাবে কত হচ্ছে 20, তাহলে একটা পাচ্ছি 25 আর একটা কত পাচ্ছি 20। তাহলে এটা হলো লব্ধি বেগ, বোঝা যাচ্ছে, কারণ লব্ধি তো সবসময় বেশি হবে। তাহলে আমি যদি এর পরের লাইনটা লিখি এখান থেকে, যেহেতু আমাকে vx বের করতে হবে, তাহলে vx = এটা লেখা যাচ্ছে ইজি। দেখো তো এগুলো বইতে কিন্তু একটু কঠিন করে করা থাকে, অনেক সময় লেখা থাকে, তোমরা দেখছো যে t √u² - v², s √1/t (1/2) এগুলো কঠিন করে করা থাকে। আমি রৈখিক গতির ওই সূত্র দিয়ে করে দিচ্ছি। তাহলে v² মানে এটা বড়টা, ওই যে 25, এটা মুখে মুখে করা যায় ক্যালকুলেশন, তোমরা জানো। vy মানে কি 20², তাহলে এখান থেকে কত হয় দেখো, এটা 625, এটা 400, তাহলে 225, তার মানে কত হবে 15। তাহলে এত মিটার পার কি মিনিট, কারণ এটা কিন্তু মিনিটে ছিল, আমি কিন্তু সেকেন্ড করিনি। আর এটা তোমরা জানো অতিভুজ লম্ব ভূমি যারা ভালো করে জানো বা ত্রিকোণমিতির পিথাগোরাস, যে একটা যদি 20 হয়, একটা যদি 25 হয়, তাহলে আরেকটা 15 হবে। যেমন একটা 3 একটা 4 হলে আরেকটা কত হয় 5।
হ্যাঁ কি তাই না ব্যাপারটা? তাহলে সেটা দিয়ে আমরা বের করতে পারি। তাহলে এই রুলটা দিয়ে আমরা এখান থেকে তিন ধরনের অঙ্ক করতে পারি। লব্ধি বেগ বের করতে পারি, স্রোতের বেগ বের করতে পারি, নৌকার বেগ। যদি ডাইরেক্ট বেগ দেওয়া থাকতো তাহলে তো এক লাইনে হতো। এখানে ডাইরেক্ট বেগ দেওয়া নেই বলে আগে আমাকে এখান থেকে দূরত্ব আর সময় থেকে সিম্পল সূত্র একদম রৈখিক গতির, সেটা থেকে আমরা দুটো বের করে নিয়েছি। এই 25টা বেশি, এটা হলো কি vx, স্যার এটা হলো কি v, আর এটা হলো 20 দেওয়া আছে, এটা হলো কি vy। ওখান থেকে আমরা কি বের করতেছি vx। দেখো তো বোঝা গেছে কিনা? ক্লিয়ার? এই অঙ্ক পরীক্ষায় আসবে, আগে আসছে, এবং বিগত কোশ্চেনও দেখো তোমাদের যে কোশ্চেন ব্যাংক দেওয়া হয়েছে বা আছে, এখন তোমার কাছে একদম ইজি কিনা। ঠিক আছে, শুধু মাথায় রাখবে কোনটা কি বেগ। ক্লিয়ার? ওকে, দ্বিকার এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসো আরেকটা, স্রোতের বেগের √2 গুণ মানের বেগ নিয়ে সাঁতার কেটে একজন সাঁতারু। তাহলে সাঁতারু হলো বেগ কত নিচ্ছে? স্রোতের বেগের √2 গুণ, এই যে বেগের, হ্যাঁ। তাহলে অপর পাড়ে সোজাসুজি গিয়ে, যে সোজাসুজি বলা আছে, নদীর তীরের সাথে সাঁতারুর কোণ কত? কোণ বের করতে গেলে তোমাদের প্রথমে আমি সূত্র একটা দেখাইছি, tan θ = q sin α / p + q cos α। কিন্তু যখন সোজাসুজি বলছে তখন তো tan 90 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমি তোমাদের একটা শর্ট রুল দেখাইছিলাম যে cos α - p/q। তাহলে অতএব α cos ইনভার্স মাইনাস কত? p/q। তাহলে এই p/q টা কত একটু বুঝতে হবে। p হলো এখানে স্রোতের বেগ, আর q হলো কি? নৌকার বেগ। তাহলে সাঁতারু হলো স্রোতের বেগের √ গুণ, সাঁতারু কি তোমার এটা। তাহলে কি হবে কি? p এর কত হচ্ছে? √2 গুণ, p এর কত? √2 গুণ। তাহলে cos ইনভার্স, দেখো তো আমরা এটা লিখতে পারি না? কত? 1/, কত? √2। p কাটা গেল, তাহলে কত থাকে? 1/√2। আর এর ক্যালকুলেশনটা তুমি ক্যালকুলেটর ছাড়াই করতে পারো, কারণ cos ইনভার্স যদি শুধু 1/√2 হতো তাহলে এটা 45 ডিগ্রি, কিন্তু একটা কি আছে? মাইনাস। তাহলে মাইনাস থাকলে তোমরা জানো 180 থেকে ওই 45 ডিগ্রি বাদ দিতে হয়, তাহলে অ্যানসার পাওয়া যায় কোঅর্ডিনেট হিসাবে। তাহলে অ্যানসার কত হচ্ছে? 135 ডিগ্রি। দেখো বোঝা গেছে কিনা? ঠিক আছে, তাহলে এই শর্ট রুলটা কেন অ্যাপ্লাই করা হলো এটা আগে মাথায় রাখবা। অনেক সময় u/v ধরা হয়, না হলে tan θ এর ওই বড় সূত্র অ্যাপ্লাই করতে হয়, কারণ এখানে কি বলা আছে? সোজাসুজি। আরো একটা বাংলা আছে তোমরা জানো, ক্লাসে আমি করাইছি, প্রস্থ বরাবর। প্রস্থ বরাবর বা সোজাসুজি যদি পার হয় তখন তো tan 90, ওইটা বসালেই cos α এই সূত্র চলে আসে। তো শুধু আমি আর ওই 3-4 লাইন কেন করব? হ্যাঁ, তাহলে এটা বসাই দিলে এখান থেকে আলফা বের হয়ে গেল। আর এই মাইনাসের জন্য এই 180 থেকে কি করতে হচ্ছে? বিয়োগ। দেখো তো বোঝাতে পারছি কিনা? খুব ইজি ভাবে নিজেরাই বুঝে দেখো, একটু কমেন্ট করতে পারো। একটা ডট গুণন দেখো, কিন্তু এখানে আছে দেখো j, একটু সহজ, যদি তুমি বোঝো তাহলে j এর সাথেই গুণ হবে। i আর k তো 0 হয়ে যাচ্ছে, তাহলে j এর সাথে গুণ করলে এখানে কত আছে? -3। তার মানে অ্যানসার কত হবে? -3। এটা খুব ইজি। তারপরে এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে? আসে না তা না যে আমি এখানে করাচ্ছি এমনি, তা না, যা করাচ্ছি এগুলো কোনো না কোনো জায়গায় আসছে অবশ্যই। p এর মান কত হলে a এবং b ভেক্টর পরস্পর লম্ব? এটা খুব সহজ, তোমরা জানো, লম্ব সমান্তরাল। তাহলে a ডট b ইকুয়াল টু কত? 0 লম্ব হলে। তাহলে ডট করে ফেলি, তাহলে 2p প্লাস 3 দুগুণে 6 মাইনাস 8 ইকুয়াল টু কত? 0। তাহলে 2p ইজ ইকুয়াল টু হলো 2, তাহলে অতএব p ইজ ইকুয়াল টু কত? 1। এসব অঙ্ক তোমরা ইজিলি 5 সেকেন্ডে 10 সেকেন্ডে করে ফেলতে পারবা। লম্ব হলে এটা হয়, আর সমান্তরাল হলে তোমরা জানো, সমান্তরাল অঙ্ক আমি বলে দিই, a1 বাই তোমরা জানো যে b1 মানে সবগুলো অনুপাত, a2 বাই b2 অথবা কি a3 বাই কত? b3। এর মধ্যে এই দুটো অথবা এই দুটো যে কোনটা নিয়ে করা যায়। যেখানে দেখতে হবে যে যে ধ্রুবকটার মান বের করতে বলছে সেই ধ্রুবকটা কোথায় আছে। এটা হলো কিসের ক্ষেত্রে? এটা হলো সমান্তরালের ক্ষেত্রে। আর এই যেটা করলাম এটা তোমরা জানো, এটা হলো কিসের ক্ষেত্রে? লম্বের ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো আসলে যাতে ভুল না হয়। ভেক্টর চ্যাপ্টারের সহজও আছে আর কিছু ব্যাপারও আছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এটা অনেকের কাছে নতুন লাগতে পারে। এই ভেক্টরটি x অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আনত? তাহলে কোণ বের করতে হবে। অক্ষটা এখানে ফিক্সড না, আমি তোমাকে অঙ্কটা এটাও তিন ভাবে দিতে পারি, যেহেতু অক্ষ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে x অক্ষও বলতে পারি, y অক্ষও বলতে পারি, z অক্ষও বলতে পারি। এবং এখানে খেয়াল করো, এখানে কিন্তু i নেই, j আছে আর k আছে। সব সময় j অক্ষের সাথে কত ডিগ্রি কোণে বললে রুলটা মনে রাখবা, cos θ ইজ ইকুয়াল টু সেই ভেক্টরটা নিচে তার মান, cos θ ইকুয়াল টু সেই ভেক্টরটা নিচে তার মান। তাহলে θ ইজ ইকুয়াল টু তাহলে কি আসতেছে? cos ইনভার্স। এইখানে বলছে x অক্ষ, তাহলে অবশ্যই i নিতে হবে। i কি এখানে আছে? নাই। তাহলে 0 বাই তার মান, তার মান মানে এটা না লিখলেও হয়, আমি বুঝাই দিচ্ছি, এই যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার। কিন্তু যেহেতু cos ইনভার্স 0, তার মানে তুমি বুঝতেই পারতেছো cos ইনভার্স 0 এর মান কত? 90
ডিগ্রি। কি বোঝা কি গেছে? তাহলে আমি তোমাকে বুঝাই দিই, যদি আমি এই অঙ্কটা দিয়েই বলতাম y অক্ষের সাথে কত ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু cos ইনভার্স সবসময় এটা থাকবেই। উপরে তাহলে হতো কত 1, কারণ j এর সহগ কত 1, নিচে √5 কত 5, ওটাই आंसर। আমি যদি বলতাম z অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করবে, সবসময় মনে রাখবা থিটা ইকুয়াল টু cos ইনভার্স, তাহলে উপরে হতো k এর সহগ 2 আর নিচে √1² + 2² মানে কত √5। তাহলে cos ইনভার্স 2/√5, আগেরটা হলো cos ইনভার্স 1/√5, আর x অক্ষের সাথে তো 0/, এজন্য থিটায় কত ডিগ্রি চলে আসছে ডাইরেক্ট 90 ডিগ্রি। তাহলে এটা বুঝতে পারলে, অনেকের কাছে নতুন লাগতে পারে সেটা খেয়াল করো যে কোনো ভেক্টর যদি কোনো অক্ষের সাথে বলে দেয় x অক্ষ, y অক্ষ, z অক্ষ, তাহলে অবশ্যই সেখানে কি হয় যে বলা থাকে যে কত ডিগ্রি কোণে, তাহলে সব সময় হবে cos θ = সেই ভেক্টর বাই তার মান। কি কথা কি বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, আজকে আমরা যে টপিকগুলো মোটামুটি দেখলাম শর্টকাটে, এই টপিকগুলো আজকের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবাই ভালো থাকো, গুড নাইট।